আর একটি কথা, যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে, কাদের কাদের ভয়ে পালিয়ে গিয়েছে। 71-এ আমার অধীনে 500 ছাত্র ছিল, যাদেরকে আমার ব্যাটালিয়ন প্রথম ইস্ট বেঙ্গলে ট্রেনিং দিয়ে আমি সৈনিক বানিয়েছিলাম, মুক্তিযোদ্ধা বানিয়েছিলাম। অমিত বিক্রমে তারা যুদ্ধ করেছে। এদের মধ্যে 100 জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন, কিন্তু তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল। সুতরাং এই ধরনের জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে, যত বড় শক্তি হোক। আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে, বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। জুলাই আগস্ট বিপ্লবের ফলে নতুন এক বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি, নতুন এক বাংলাদেশ আমরা সৃষ্টি করব, যেখানে বৈষম্য থাকবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো রকম কটূক্তি করতে পারবে না, কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না। ওরে না, চাচা বলে কি? চাচার নাম হচ্ছে হাফিজউদ্দিন আহমেদ। চাচা হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং একজন রিটায়ার্ড মেজর। তো হাসিনা পরবর্তী জামানায় বাংলাদেশে ওই শুকনো জিনিসের প্রভাব খুব বেড়ে গেছে, চাচার কথা শুনলেই বোঝা যাচ্ছে। 1971-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে ভারতীয় সেনাবাহিনীর নাকি কোনো অবদানই নেই। 1971-এর সেনাবাহিনীর যুদ্ধে পাক আর্মি একটা ভুল করেছিল। সেই ভুলটা হচ্ছে, আর্মির সঙ্গে আর্মির যুদ্ধ হয়, আর্মি কোনো জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না। তাই বাঙালি জাতির বিরুদ্ধে আর্মি যখন যুদ্ধ করেছিল, তখন সেখানকার মা বোনেরা ভাইয়েরা সবাই মিলে নাকি ঝাঁটা আর লাঠি নিয়ে বেরিয়ে পড়েছিল, আর তাতেই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছিল। ভারতবর্ষের সেখানে কোনো অবদান ছিল না। মানে লিমিট আছে। তবে সব থেকে যেটা আমার মজা লাগলো, বলছে বাংলাদেশের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয় না, এখানে হিন্দু নির্যাতন যেটা হচ্ছে, যে সমস্ত খবর সামনে আসছে, সেটা নাকি শুধুমাত্র ভারতীয় মিডিয়ার অপপ্রচার। ভারতীয়দের মনটা তো খুব ছোট, এই জন্য এইসব বলে আশপাশের প্রতিবেশীদের বিষিয়ে দিচ্ছে। আচ্ছা, যদি হাফিজউদ্দিন আহমেদের এই কথাটাই সত্যি হয়, তাহলে দুটো প্রশ্ন। এক, যখন বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হলো এই ইউনিশ প্রশাসনের সঙ্গে, আমাদের বিক্রম মিস্ত্রি গেলেন ঢাকাতে, এবং তারপর যে সাংবাদিক বৈঠকটা হলো, সেখানে ঢাকার মাটিতে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলে দিলেন যে বাংলাদেশের এই ইউনিশ প্রশাসনকে আমরা জানিয়ে দিচ্ছি, এখানকার হিন্দু নির্যাতন, এখানকার সনাতনীদের উপর নির্যাতন, এখানকার সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন, সেটা বন্ধ করতে হবে। কই সেদিনকে কেউ কোনো রকম কোনো বিপ্লব দেখায়নি তো? কোথায় বলছে সব কথা? এসব তো কিচ্ছু হয়নি আমাদের দেশে। আর তার থেকেও বড় কথা, এই ঘটনার পরই ইউনিশ প্রশাসন কি করে স্বীকার করে নিল যে বাংলাদেশে এখনো অব্দি 88টা হিন্দু নির্যাতনের, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, এবং বাংলাদেশের প্রশাসনই এই ঘটনায় 70 জনকে এখন অব্দি অ্যারেস্ট করেছে। তাহলে বাংলাদেশে যদি কিছু নাই হয়ে থাকবে, শান্তির ছেলেরা এত শান্তির আবহাওয়া বজায় রাখবে, তাহলে ইউনিশ প্রশাসন নিজে অফিসিয়ালি কি করে এটা স্বীকার করে? শুধুমাত্র সেই নয়, তার পাশাপাশি ওই ইউনিশের যে প্রেস সচিব আছে, প্রেস সেক্রেটারি আছে, সে জানিয়েছে যে এই হিন্দু নির্যাতনের যে ফিগার এখন অব্দি বাংলাদেশ দিয়েছে, সেটা আগামী দিনে আরো বৃদ্ধি হতে পারে, কেননা আরো বেশ কিছু জায়গা থেকে হিন্দু নির্যাতনের খবর আসছে। ফলে সেই ঘটনাও বৃদ্ধি পেতে পারে, এবং সেখানে গ্রেপ্তারির সংখ্যাও বাড়তে পারে। অর্থাৎ বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে, এটা ভারতীয় মিডিয়ার কল্পনা নয়, এটা বাংলাদেশের প্রশাসন তারাই সরকারিভাবে মেনে নিচ্ছে। তাহলে এই হাফিজউদ্দিন আহমেদ এইসব গল্প গাথা নিয়ে মার্কেটে নেমেছেন কেন? সেখানকার ছাত্রদের নাকি ট্রেনিং দেওয়া হবে, তাদের হাতে রাইফেল তুলে দেওয়া হবে, আর ভারতের সঙ্গে যুদ্ধ করবে, আর ভারত ভয় পেয়ে যাবে। ভারতের ট্রেন্ড সেনা তারা বসে বসে আঙুল চুষবে, আর বাংলাদেশ সব ছাত্রদের ট্রেনিং দিয়ে তাদের হাতে রাইফেল তুলে দেবে, আর ব্যাস, ভারত একদম ছিন্ন ভিন্ন খুনে বাংলাদেশ দখল করে নেবে। এই হুমকি দিচ্ছে। আসলে ব্যাপারটা বুঝতে হবে,
বাংলাদেশকে মানুষকে বোকা বানিয়ে টুপি পরিয়ে ইউনূস ক্ষমতায় বসেছিল এবং ক্ষমতায় বসার পর নিজের রূপটা যখন সামনে নিয়ে এসছে তখন বাংলাদেশের মানুষ বুঝতে পারছে তাদের ঠিক কতখানি গাধা বানানো হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁড়া হচ্ছে এবং তার থেকেও বড় কথা জব হারাচ্ছে মানুষ। শিল্প ধ্বংসের পথে চলে যাচ্ছে। টাকা পয়সা নেই। আগামী দিন বাংলাদেশ আরো কঠিন পরিস্থিতি হবে এবং বাংলাদেশের মধ্যেই গৃহযুদ্ধের পরিস্থিতি শুরু হয়ে গেছে। এই অবস্থায় আরাকান আর্মি বাংলাদেশের যে মায়ানমার বর্ডারটা আছে সেখানটা পুরো দখল করে নিয়েছে। যেকোনো মুহূর্তে সেই দিক থেকে অ্যাটাক হতে পারে এবং এর পিছনে যে কি খেলা আছে সকলেই বুঝতে পারছে, চুপ করে বসে আছে। ভারত তো এভাবে সরাসরি যুদ্ধ করবে না। কিন্তু আরাকান আর্মি হঠাৎ করে বাংলাদেশের বর্ডারটা নিয়ে নিয়েছে। শুধুমাত্র তাই নয়, বাংলাদেশের এই প্রশাসন, ইউনূস প্রশাসন তারা এখন ভীত সন্ত্রস্ত দুটো কারণে। এক, তাদের প্রশাসনের মধ্যেই নাকি ভারতবর্ষ তাদের গোয়েন্দা দপ্তরের যে গুপ্তচর সংস্থা আছে তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। সমস্ত খবর নাকি ভারতবর্ষে পাচার হয়ে যাচ্ছে। তার পাশাপাশি ভারতবর্ষ সেখানে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে। এমনকি চট্টগ্রামের যে ওই অংশটা আছে হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে সেটা ভারতবর্ষের মধ্যে ইনক্লুশন হয়ে যেতে পারে। ভারত অফিসিয়ালি কোথাও এই কথা বলেনি। বাংলাদেশের নিজেদের মধ্যে স্পেকুলেশন শুরু হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, এখানে আওয়ামী লীগ যাচ্ছে। পাল্টা যে প্রতিরোধ হবে আওয়ামী লীগের কাছ থেকে, শেখ হাসিনা যে এইভাবে তার কর্মী সমর্থকদের উজ্জীবিত করে দেবেন, এটা বাংলাদেশের এই বিএনপি জামাতের লোকজন বুঝতে পারেনি। তার উপর চিন্ময় প্রভু কাণ্ডে কার্যত কোণঠাসা হয়ে যেতে হয়েছে। ফলে এখানকার যারা মাতব্বরিটা এতদিন করছিল তাদের হাওয়া ক্রমশ ফুস হয়ে যাচ্ছে। যে এত বড় বড় কথা বলছি, সত্যিই যদি যুদ্ধ লাগে, সত্যিই যদি ভারতীয় সেনা এখানে ঢোকে, পাকিস্তানের আর্মিকে তো মেরে ভাগিয়েছিল এখান থেকে। আমাদের কি হাল হবে? এত যে প্রভোকেটিং কথাবার্তা বলছি, এইসব হুজুরদের মাতব্বরদের কথায় বসে তারা তো তখন দেশ ছেড়ে পালাবে। ফ্রান্সে বা অন্যান্য জায়গায় গিয়ে আশ্রয় নেবে। আমরা যারা এখানে থাকবো কি অবস্থা হবে? ফলে তাদের হাওয়াটা চুপসে যাচ্ছে। এই ভারত বিরোধী জিগিরটা ক্রমশ বন্ধ হচ্ছে এবং সবথেকে বড় কথা, এই ইউনূস প্রশাসনের বিরুদ্ধে এই বিক্ষোভটা দানা বাঁধছে। আর বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতিটা থেকে যারা ইউনূসকে এতদিন মদত করে এসছে, ফান্ডিং দিয়ে এসছে, ভারত বিরোধী সেই শক্তিগুলো এবার হাত তুলে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। একে তো ওদের সবথেকে বড় বাপ জো বাইডেন ভোটে হেরে গেছে, ক্ষমতা থেকে যাচ্ছে। আগামী ২০শে জানুয়ারি সেখানে ডোনাল্ড ট্রাম্প বসছে। একটা বড় খুঁটি নড়ে যাচ্ছে সেই জায়গাটায়। তাছাড়াও ডোনাল্ড ট্রাম্প বাইডেন ছাড়াও আরো যারা শক্ত খুঁটি ছিল তারা দেখে গেছে, ইয়ে বাংলাদেশ সে নেই হো পায়েগা। ইউনূসকে বলছে তুসে নেই হো পায়েগা বেটা, ছোড় দে। এই জায়গায় চলে গেছে। ওই ফান্ডিংটা বন্ধ হয়ে যাচ্ছে। আর তাই এইসব হাফিজউদ্দিন আহমেদের মতো লোকজন ময়দানে নেমেছে মোরালি বুস্ট আপ করতে। যে দেখো আমরা বাংলাদেশ কি বিশাল ব্যাপার, আমরা যুদ্ধ করে ফাটিয়ে দেব। ভারতের যা আর্টিলারি রয়েছে, ভারতের যা আর্মির সংখ্যা রয়েছে, তার সঙ্গে বাংলাদেশের কোনো তুলনায় চলে না। পৃথিবীর ৪র্থ বৃহত্তম সৈন্য এবং অস্ত্রশস্ত্র নিয়ে ভারতের সেনাবাহিনীর পজিশন। আর বাংলাদেশের র‍্যাংক সেখানে 37, ৩৫তম পজিশনে রয়েছে। ফলে কোন দিক থেকে কোনো তুলনায় আসে না। কিন্তু এরা এই জিগিরটা তুলে রেখে দিচ্ছে যাতে করে এই দেশের মধ্যে মৌলবাদী, বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে জাগ্রত রাখা যায়। তাদের টেম্পোটা ধরে রাখা যায়। তারা ভারত বিরোধী এইসব কার্যকলাপ করে যাবে, কথাবার্তা বলে যাবে এবং হৈ, হৈ করে ওই হেঁপো রোগীর মতো যারা রিটায়ার্ড আর্মি তারা এসে বলবে, "আমরা ৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেবো। ৪ দিনের মধ্যে বাংলা, বিহার, ওড়িশা নিয়ে নেবো।" এসব নাটক-ফাটক করবে। তাতে ওই ভারত বিরোধী শক্তিগুলোর কাছে মেসেজ যাবে, "দেখেছো? বাংলাদেশের মধ্যে কি অবস্থা করে রেখেছি। ভারতকে কিভাবে এরা শাসাচ্ছে এবং ভারত এইসব নিয়ে ব্যস্ত থাকবে। ভারতের মধ্যে তোমরা এবার অন্যরকম কিছু প্ল্যান প্রোগ্রাম করতে পারো। এবার আমাদের ফান্ড দাও।" সোজা কথায় টাকা কামানোর ধান্দা, আর কিচ্ছু নয়। নাহলে কেউ বলে যে বাংলাদেশের স্বাধীনতা এই দেশের লোকেরাই নাকি নিয়ে চলে এসছে। সেখানকার হিন্দু বাঙালিরা জেগে উঠেছিল বলে হয়ে গেছে। ওখানে যদি ভারত ইন্টারফেয়ার না করত, কোনদিন এই পাকিস্তান যাদেরকে আজকে বাপ ভাবছে তাদের হাত থেকে বাঁচতে পারত? মোহাম্মদ আলী জিন্নাহ জাতির জনক করে দিয়েছে। তাহলে বলছে কেন পাকিস্তান আমাদের মানুষের উপর অত্যাচার করেছিল, বাঙালি জাতির উপর আমাদের অত্যাচার করতে এসেছিল? এই কথাটা আজকে বলতে হচ্ছে কেন? আসলে কি বলবে, কি করবে এদের মাথাটাই বোধহয় ঠিক নেই। কিভাবে মোটিভেটেড রাখা যায় এই ভারত বিরোধী শক্তিটাকে, এই মৌলবাদী শক্তিটাকে, এই বিচ্ছিন্নতাবাদী শক্তিটাকে? তারা ভারত বিরোধী গরমাগরম কথাবার্তা বলবে। আর কিছু উজবুকের মতো লোকজন আছে তারা সেই কথা শুনে লাফালাফি করা শুরু করে দেবে।
আর এইটা দেখিয়ে ওই ভারত বিরোধী শক্তিগুলোর কাছে গিয়ে বলবো, দেখেছো আমরা ভারত বিরোধী জিগিরটা কিরকম জাগিয়ে রেখেছি, ভারতবর্ষকে কিরকম ডিস্টার্ব করে রেখেছি। পাকিস্তান তো এখন পাচ্ছে না, কিন্তু আমরা নতুন জায়গা থেকে এটা করছি, আর সেখান থেকে ফান্ডিং নিয়ে আসা, এই মর্মে নেমেছে। তো হাফিজউদ্দিন চাচা সত্যি যুদ্ধে আসবেন নাকি? এই বড় বড় বাতেলা ঠান্ডা করে বসে না মেরে সত্যি রাইফেলটা তুলে দিন না আপনাদের ছাত্রদের হাতে, যারা ওই বিপ্লবের নামে, বিদ্রোহের নামে অন্তর্বাস চোর, মুরগি চোর, বদনা চোর, কমোড চোর, টিভি চোর, এই চোরগুলোর হাতে রাইফেল তুলে দেবেন, ভারতীয় আর্মির সঙ্গে যুদ্ধ হবে। শুন দেখি ভারতীয় বর্ডারে। ওই একটা কথাই বলি না, আমি খুব খারাপ ভাষা ব্যবহার করি না। সত্যি পশ্চিমবঙ্গের যা লোক আছে, ভারতবর্ষ দরকার নেই। তারা যদি বর্ডারে দাঁড়িয়ে নিজেদের প্রকৃতির ডাকে সাড়া দেয়, তারপরে বাংলাদেশটা আস্ত থাকবে তো? রাইফেল তো অনেক দূরের কথা। ফারাক্কার লক গেটটা খুলে দিলে বা তিস্তার গেটটা খুলে দিলে বাংলাদেশটা আস্ত থাকবে তো? ওই পেঁয়াজ আলুটা কদিন পাঠানো একটু বন্ধ করেছিল, তাতেই কিরকম চিঁচি চিঁচি করে আওয়াজ বেরোচ্ছে। এখন এইসব ফুটানি। আসলে এরা প্রভোগ করতে চাইছে ভারতকে। এইসব কথাবার্তা শুনে ভারত ঝাঁপিয়ে পড়বে, আর তারপর দেখানো হবে, দেখো ভারত যুদ্ধ করছে আমাদের সঙ্গে, আমরা কি বিশাল ব্যাপার। কিন্তু ওরা ভুলে গেছে এটা নতুন ভারতবর্ষ। এটা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ। এখানে একটা think ট্যাঙ্ক কাজ করে। অজিত ডোভাল স্যারের মতো লোকজন পুরো অপারেশনটা চালায়। সুতরাং কোথা দিয়ে ঢুকবে, কখন ঢুকবে আর কিভাবে মারবে বাংলাদেশ বুঝতেও পারবে না। কিন্তু ঠান্ডা করে বসে এইসব মাতব্বর হুজুর চাচাদের দিয়ে লুগি বাহিনীর পিপি আওয়াজ আর এসব বাতেলাবাজিই চলবে। কি বলবেন হাফিজউদ্দিন আহমেদের এই বাতেলাবাজি নিয়ে? ছাত্রদের হাতে রাইফেল তুলে দিয়ে ভারত দখলের স্বপ্ন নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।